হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2023 পারুল প্রকাশনীর টার্গেট থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল সেট 2, যে 2 নম্বর মডেল সেটটা দেওয়া আছে, তার পেজটা সলিউশন করে দেখাবো। অর্থাৎ তোমাদের পেজ নাম্বার হচ্ছে D15। তো এই কোশ্চেনগুলো একটু দেখে নাও। D15 অর্থাৎ মডেল কোশ্চেন সেট 2 এর সেকেন্ড সামেটিভ টেস্টের জন্য MCQ, তারপরে যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে VSQ। দেখো কোশ্চেনগুলো আগে দেখিয়ে দিচ্ছি, এরপর এর সমস্ত সলিউশনগুলো কোশ্চেন আনসার সমেত একসাথে দেখাবো। তো চলো এবার উত্তরগুলো দেখে নাও। প্রথম হচ্ছে গ্রুপ এ। গ্রুপে একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ MCQ। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, NTP-তে 11.2 লিটার, ওই গ্যাসের ভর অপশান আছে 22.4 গ্রাম, 16 গ্রাম, 8 গ্রাম, 11.2 গ্রাম। তো দেখো বাষ্প ঘনত্ব দেওয়া আছে 8, অর্থাৎ তাহলে আণবিক ভরটা কত হবে? M = 2D, অর্থাৎ 8 × 2 মানে 16। তো 16 গ্রামের জন্য কত হবে? 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার হয় 16 গ্রামের জন্য। তাহলে 11.2 লিটার জন্য কত হয়? 16/2, মানে অর্ধেক হয়ে যাবে, তাই তো? অর্থাৎ 16 অর্ধেক হলে 8 গ্রাম। তা সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার, 8 গ্রাম। এরপর একের দাগে 2 এটা সঠিক সম্পর্কটি হলো আলফা সমান 2 বিটা সমান 3 গামা। যাই হোক, এই যে অপশানগুলো দেওয়া আছে এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে ডি এরটা, আলফা সমান β/2 সমান γ/3, অর্থাৎ আলফা সমান হাফ বিটা সমান 1/3 গামা, বা আলফা সমান β/2 সমান γ/3, অর্থাৎ ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর একের দাগের 3 এটা প্রদত্ত যেটি তড়িৎ শক্তির একক নয়, এখানে আছে জুল, তারপর আছে ওয়াট, কিলোওয়াট আওয়ার, বিওটি। তো দেখো এইখানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, অর্থাৎ বিএরটা হচ্ছে সঠিক অ্যান্সার, এটা তড়িৎ শক্তির একক নয়। এরপর একের দিকে 4 কী আছে দেখো, সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S গ্যাস পাঠালে দ্রবণের বর্ণ হয় বেগুনি, নীল, সবুজ, কালো। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে বেগুনি। এরপর একের দাগের 5 কী আছে দেখো, সোনার ওপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় রূপোর জল, সোনার জল, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের দ্রবণ আর পটাশিয়াম। তো সঠিক অ্যান্সারটা হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের দ্রবণ, অর্থাৎ KAgCN2। এরপর একের দাগের 6 R1, R2, R3, যেখানে R1 > R2 > R3 রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ R হলে R1 R1 হবে, R R2। যে অপশানগুলো দেওয়া আছে এখানে সঠিক অ্যান্সারটা হবে সি এরটা, অর্থাৎ R R3 R2 R1। দেখো এখানে কী হচ্ছে ব্যাপারটা, এখানে R1 R2 R3 তিনটা রোধ আছে, যেখানে সর্বোচ্চ রোধটা হচ্ছে R1 আর সর্বনিম্ন রোধটা হচ্ছে R3। এদেরকে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে, সেই ক্ষেত্রে তুল্য রোধ হয় R। আমরা জানি যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সেটি ওই সমবায়ের যেটা সর্বনিম্ন রোধ তার থেকেও সে সর্বনিম্ন হয়, অর্থাৎ R3 থেকেও আরটা কম হবে, তুল্য রোধটা কম হবে। তো সেই অপশানটা আমরা দেখতে পাচ্ছি যে আছে সি এরটা, অর্থাৎ আর এর মানটা সব থেকে কম, তারপরে বেশি R3, তার থেকেও বেশি R2, তার থেকেও বেশি R1। তো চলো এরপর একের দাগের 7 আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রধানত এ জারণ বিক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া, ডি এরটা আছে কোনোটি নয়। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে বি এরটা, বিজারণ প্রক্রিয়া। এরপর চলো গ্রুপ বি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব বলতে কী বোঝো? তো উত্তরটা লিখবে, প্রমাণ চাপ ও উষ্ণতায় একক আয়তন গ্যাসের ভরকে প্রমাণ ঘনত্ব বলে। প্রমাণ চাপ ও উষ্ণতায় একক আয়তন গ্যাসের ভরকে প্রমাণ ঘনত্ব বলে। এটাও লিখতে পারো, নাহলে এটাও লিখতে পারো যে STP-তে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে, এটা ঘর হয়ে গেছে, এটা ভর হবে, ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে। এটা ভর ঠিক করে দিই, দাঁড়াও, VO, গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে। এরপর 2 দাগে 2 এটা কী বলছে দেখো, এমন একটি অধাতুর নাম লেখো যার তাপ পরিবাহিতাঙ্ক সর্বোচ্চ। তো অ্যান্সারটা হবে হীরের তাপ পরিবাহিতাঙ্ক সর্বোচ্চ। এরপর অথবাটা কী আছে দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি লেখো। তো এটা হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, বা ওয়াট পার মিটার কেলভিন, বা তোমরা এটাও লিখতে পারো ওয়াট, মানে ওয়াটটা না লিখে ওয়াটের জায়গায় লিখতে পারো জুল সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তো যাই হোক, যেটা হোক লিখলেই হবে। এরপর 2 দাগের 3 এটা কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য? কেরোসিন, সাধারণ লবণের জলীয় দ্রবণ, গলিত কৌষ্টিক পটাশ, আর হচ্ছে গ্রাফাইট। তো তড়িৎ বিশ্লেষ্য হবে এখানে সাধারণ লবণের জলীয় দ্রবণ আর গলিত কৌষ্টিক পটাশ। এরপর সত্য মিথ্যা নির্বাচন করো, তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ আবশ্যক।
অবশ্যই এটা সমপ্রবাহ চাই, অর্থাৎ ডিসি প্রবাহ চাই। তো এরপর চলো শূন্যস্থান পূরণ। ড্যাশ হলো চ্যালকোপাইরাইটিস হলো ড্যাশ ধাতুর আকরিক। তো সঠিক অ্যান্সারটা হবে কপার ধাতুর আকরিক হচ্ছে চ্যালকোপাইরাইটিস, কপার। এরপর সত্য মিথ্যা নির্বাচন। পিতলের প্রধান দুটি উপাদান হলো কপার ও টিন। তো এটা মিথ্যা, অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা হবে কপার ও জিঙ্ক। এরপর 2 থেকে 6টা তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তো উত্তরটা লিখবে তরলের প্রকৃত ও প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটা সম্পর্ক। এরপর চলো 2 থেকে 7টা শূন্যস্থান পূরণ করো। ক্যালসিয়াম কার্বাইড ও নাইট্রোজেনের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়। তো এটা হবে নাইট্রোলিম। এরপর অথবাটা অ্যামোনিয়ার ঝর্ণা পরীক্ষা দ্বারা কি প্রমাণ করা যায়? তো উত্তরটা লিখবে জলে অ্যামোনিয়ার দ্রাব্যতা প্রমাণ করা যায়। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাও। তো বাম স্তম্ভে কী আছে দেখো, ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানা যায় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের স্বতন্ত্র নিয়ম, আছে তড়িৎ চুম্বকীয় আবেশের একটি ব্যবহারিক প্রয়োগ। ডান স্তম্ভে আছে মোটর নিয়ম, চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া, এসি জেনারেটর আর আবিষ্ট তড়িৎচালক বলের মান। তো এটা আছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানা যায়, এটা হবে 4-এর সঙ্গে আবিষ্ট তড়িৎচালক বলের মান। এরপর বিয়েরটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এটা হবে 1-এরটা মোটরের নিয়ম। এরপর সি-এরটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটা হবে 2-এর দাগের সাথে চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া। এরপর তড়িৎ চুম্বকীয় আবেশের একটি ব্যবহারিক প্রয়োগ, এটা হবে 3-এর দাগের সাথে এসি জেনারেটর। ওকে, তো চলো এরপর গ্রুপ সি। গ্রুপ সি কী আছে দেখো, 3-এর দাগের 1-এরটা বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন? তো উত্তরটা তোমরা লিখবে শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে বর্তনীতে তড়িৎ প্রবাহ বেশি হলে সেই তড়িৎ আর্থ তারের মাধ্যমে মাটিতে চলে যায়, ফলে বর্তনীর তার বেশি উত্তপ্ত হয়ে পুড়ে যায় না। কোনো কারণে লাইভ তারটি যন্ত্রের আবরণীর সংস্পর্শে এলে তড়িৎ প্রবাহ আর্থ তারের মাধ্যমে মাটিতে চলে যায়, ফলে আমাদের কোনো শক লাগে না। আর্থ তারের মধ্য দিয়ে বেশি মানের তড়িৎ প্রবাহের ফলে বর্তনীর ফিউজ তারটি গলে যায় এবং তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রটি পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। এটাই উত্তর। এরপর অথবাটা কি আছে দেখো, সিএফএল ও এলইডি, সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের দুটি সুবিধা লেখো। তো উত্তরটা লিখবে সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের দুটি সুবিধা হলো, 1 নম্বর সিএফএল ভাস্বর বাতির তুলনায় দক্ষতা বেশি, প্রায় 70% পর্যন্ত শক্তি বাঁচাতে পারে, কিন্তু সিএফএল ও ভাস্বর বাতি অপেক্ষা এলইডি বাতির দক্ষতা যথেষ্ট বেশি, প্রায় 85% বা তার বেশি বিদ্যুৎ বাঁচাতে সক্ষম। এরপর 2 নম্বর পয়েন্ট লিখবে সিএফএল এর আয়ু প্রায় 9000 ঘন্টা বা তার অধিক, কিন্তু এলইডির আয়ু 30,000 ঘন্টা বা তারও বেশি। এরপর 3-এর দাগে 2-একটা থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতিটি সমীকরণ সহ লেখো। তো উত্তরটা তোমরা লিখবে উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তির জন্য কিছু কিছু ধাতুর যেমন আয়রন, ক্রোমিয়াম ইত্যাদি অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। এই পদ্ধতিকে থার্মিট পদ্ধতি বলে। এই পদ্ধতিতে আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম প্রভৃতি নিষ্কাশন করা হয়। এরপর বিক্রিয়াটা লিখবে Fe2O3 প্লাস 2Al, এতে তাপ দেওয়া হচ্ছে, তাপটা অবশ্য তোমরা লিখে দিতে পারো প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, নাহলে শুধু তাপ লিখলেও হবে। তো এখান থেকে পাবো আমরা 2Fe প্লাস Al2O3 হয়ে গেল। এরপর অথবাটা সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে অবস্থিত অধিক সক্রিয় ধাতুগুলির আকরিক থেকে কোন পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয় কারণ সহ লেখো। তো উত্তরটা লিখবে তোমরা সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে অবস্থিত অধিক সক্রিয় ধাতুগুলির আকরিক থেকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়। তার উত্তরটা হলো তড়িৎ বিজারণ পদ্ধতি। এরপর কারণটা, কারণ ধাতু সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে অবস্থিত ধাতুগুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ধাতুগুলির তীব্র তড়িৎ ধনাত্মক ও খুব সক্রিয় হওয়ার তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সঙ্গে স্থায়ী যৌগ গঠন করে। এই যৌগগুলির বিশেষ স্থায়িত্বের কারণে ধাতব আয়রনকে বিজারিত করতে প্রচুর শক্তির প্রয়োজন এবং কোনো সাধারণ বিজারক দ্রব্য যেমন কার্বন ব্যবহার করে ধাতু নিষ্কাশন সম্ভব হয় না। তাই এই সকল ধাতুগুলির নিষ্কাশন তড়িৎ বিজারণ পদ্ধতিতে করা হয় বা ইলেকট্রোলাইটিক রিডাকশন পদ্ধতিতে করা হয় বা তার সাহায্য নেওয়া হয়। এটাই উত্তর। এরপরে চলো 3-এর দাগে 3-এরটা নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কম হওয়ার কারণ কি। তো উত্তরটা তোমরা লিখবে নাইট্রোজেন অণুতে 2টি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী তীর বন্ধন দ্বারা দৃঢ়ভাবে যুক্ত থাকে, N ট্রিপল বন্ড N। এবার N এর মাথায় 2টো করে ভ্যালেন্স ইলেকট্রন, যেগুলো দেখিয়ে দেবে।
এই ত্রিবন্ধন অত্যন্ত স্থিতিশীল এবং এর বন্ধন শক্তির মান প্রায় 226 কিলো ক্যালোরি পার মোল। 945, এটাকে যদি জুলে লিখো তাহলে 945 কিলো জুল পার মোল, যা অন্য দ্বিপরমাণুক অণুর থেকে বেশি। অধিক বন্ধন শক্তির জন্য এই বন্ধন জোড় ভেঙে N2 অণুকে বিয়োজিত করে দুটি N পরমাণুকে মুক্ত অবস্থায় আনতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়, যা সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় না। ফলে নাইট্রোজেন অণুর বন্ধন সহজে ভাঙে না। N2 অণুর ত্রিবন্ধনের এই অত্যাধিক স্থায়িত্বের কারণে স্বাভাবিক তাপমাত্রায় নাইট্রোজেন নিষ্ক্রিয় হয়, অর্থাৎ নাইট্রোজেনের সক্রিয়তা কম হয়। এটাই উত্তর। তো চলো এর পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। অথবাটা কি ঘটে সমীকরণ সহ লেখো। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হলো। তো উত্তরে তোমরা লিখবে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ NH3 প্লাস H2O। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়ার সাথে জল আছে, অর্থাৎ NH3 প্লাস H2O, বা এটা মিশে গেলে হয়ে যায় NH4OH, সেটাও লিখতে পারো। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে NH4OH যোগ করলে বা অ্যামোনিয়া গ্যাস চালনা করলে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হয়। তো বিক্রিয়াটা লিখে দিবে FeCl3 প্লাস 3NH3, এখান থেকে আমরা পাচ্ছি 3H2O প্লাস 3H2O, এখান থেকে আমরা পাবো FeOH3 প্লাস 3NH4Cl। এখানে ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হয়, এটা হচ্ছে বাদামি বর্ণের হয়, অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড FeOH3। তো চলো এরপরের কোশ্চেন, অর্থাৎ গ্রুপ ডি। গ্রুপ ডি কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। তো 1 এর দাগেরটা, 4 এর দাগের 1, 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত লঘু H2SO4 এর বিক্রিয়া করে প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার H2S উৎপন্ন হয়। তো উত্তরে তোমরা লিখবে 1 মোল ফেরাস সালফাইড FeS অণু সমান 56 প্লাস 32 গ্রাম সমান 88 গ্রাম FeS, আর 88 গ্রাম FeS সমান 1 মোল FeS অণু, অতএব 88 গ্রাম 8.8 গ্রাম FeS সমান 0.1 মোল FeS অণু। তো এটা এইভাবে বের করে নিলেও হবে, আর এটা পরে একবারে অঙ্কটা করলেও হবে। তো যাই হোক, এভাবে তোমরা করে নাও। সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণ FeS প্লাস H2SO4 থেকে আমরা পাবো FeSO4 প্লাস H2S। FeS কত বলেছে, 1 মোল, 1 মোল অণু FeSটা বলেছিল, আর FeSO4টা STPতে হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 মোল ফেরাস সালফাইড অণু STPতে হয় 22.4 লিটার H2S গ্যাস উৎপন্ন করে। 0.1 মোল ফেরাস সালফাইডের অণু STPতে তাহলে কত হবে, ওই কি নিয়ম করছো, 22.4 ইন্টু 0.1 মানে পাচ্ছি আমরা 2.24 লিটার H2S উৎপন্ন করে। তো সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2.24 লিটার। তো STPতে উৎপন্ন H2S এর আয়তন 2.24 লিটার, এটাই উত্তর। তো চলো এরপরেরটা, অথবাটা 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তো উত্তরটা এভাবে লিখবে। সমাধান, পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরির সমীকরণটি হলো, আর শুধুমাত্র আমরা এইভাবেও লিখতে পারবো রাসায়নিক বিক্রিয়া, আর যদি উপরে কিছু নাও লিখো তাও কোনো অসুবিধা নেই, তো লিখে দিতে পারো রাসায়নিক বিক্রিয়া। তো 2KClO3 থেকে হচ্ছে বা বিক্রিয়াটির সমীকরণ যা সেটুকু লিখলেও চলবে। 2KClO3 থেকে হচ্ছে 2KCl প্লাস 3O2। এবার KClO3 আমরা বের করবো, তাহলে 2 ইন্টু K এর মান হচ্ছে 39 প্লাস Cl এর মান 35.5 প্লাস অক্সিজেনের মান 16, 3 আছে মানে গুণিত 3, এটা করলে আমরা পাচ্ছি 245 গ্রাম। আর এখানে 3O2 আছে মানে 3 গুণিত O2 মানে 2 গুণিত 16, তখন পাচ্ছি আমরা 96 গ্রাম। এবার লিখব সমীকরণ থেকে পাই 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে 245 গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে 1 গ্রাম থেকে কত ওই নিয়ম করা হচ্ছে 245/96 গ্রাম KClO3 প্রয়োজন, আর উত্তরটা চেয়েছে 4.8 গ্রাম O2 তৈরি করতে। তাহলে 4.8 গ্রাম অক্সিজেন তৈরি করতে লাগে 245 গুণিত 4.8 ডিভাইডেড বাই 96, এটা করলে আমরা পেয়ে যাব 12.25 গ্রাম। তাহলে 12.25 গ্রাম KClO3 প্রয়োজন, এটাই উত্তর। এরপরে চলো 4 থেকে 2-এরটা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। তো উত্তরটা লিখবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। একে গামা পি দিয়ে প্রকাশ করা হয়। এরপরে যে মানটা বের করতে বলেছে ওই জন্য এটা করা হচ্ছে। এখানে গ্যাসের আয়তন গুণাঙ্ক গামা পি এককটা হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা কেলভিন, পার কেলভিন। তো এই এককটা এখানে লেখার দরকার নেই অ্যাকচুয়ালি। এরপর যেটা লিখতে হবে তোমাদের, মনে করা যাক স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 এবং উষ্ণতা বৃদ্ধি করে T ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে আয়তন হয় VT। তাহলে আয়তন গুণাঙ্কের সংজ্ঞানুসারে লেখা যায় গামা পি সমান VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0T, বা VT মাইনাস V0
সমান ভি জিরো গামা পিটি, বা ভিটি সমান ভি জিরো অফ 1 প্লাস গামা পিটি। ভি জিরোটা ওখানে কমন নেওয়া হয়েছে, এটা পেয়েছি, এটা দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। এরপর লিখবে আবার চার্লসের সূত্র থেকে পাই স্থির চাপে নির্দিষ্ট ভারে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ভি জিরো এবং উষ্ণতা বৃদ্ধি করে টি ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে আয়তন হবে ভিটি সমান ভি জিরো অফ 1 প্লাস টি বাই 273। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই গ্যাসীয় পদার্থের আয়তন গুণাঙ্ক গামা পি সমান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই 1/273 এটাই অ্যান্সার। এবার 1/273 ভাগ করতেও পারে, নাও করতে পারো, অর্থাৎ 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেডের উত্তরটা রাখতে পারো, আর নাহলে লিখতে পারো সমান 3.663 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তখন এটা পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এখানে পারটা দেয়নি, তো এটা পার ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেন্টিগ্রেড ইনভার্স আছে, ঠিকই আছে। এরপর 4 থেকে 3 অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির প্রথম ধাপের বিক্রিয়াটি শর্ত ও সমিত সমীকরণ সহ লেখো। তো এখানে শুধু প্রথম ধাপটা লিখতে বলেছে, পুরোটা লিখতে বলেনি। তো উত্তরটা লিখবে তোমরা, অ্যামোনিয়া গ্যাস থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিকে অসওয়াল্ড পদ্ধতি বলা হয়। প্রথম ধাপটা লিখতে বলেছে, যদি 1 নম্বর পয়েন্ট দাও বা প্রথম ধাপ এভাবে লিখবে। দিয়ে লিখবে প্রথমে NH3 গ্যাসকে বায়ুর সঙ্গে মিশিয়ে মিশ্রণটিকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত PTRH তারজালির উপর দিয়ে চালনা করলে NH3 বায়ুর O2 দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড NO উৎপন্ন করে। 4NH3 প্লাস 5O2, এখান থেকে আমরা পাচ্ছি 4NO প্লাস 6H2O। এবার তীর চিহ্নের উপরে তোমরা PTRH তারজালি এবং 700 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা একটু দেখিয়ে দেবে। তো চলো এরপর অথবাটা, পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার না করার কারণ কি, আর চেয়েছে লাইকার অ্যামোনিয়া কি। তো উত্তরগুলো দেখে নাও। ফার্স্ট হচ্ছে H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না, কারণ গাঢ় H2SO4 তীব্র জারক অ্যাসিড, যা FeS এর সাথে বিক্রিয়ায় উৎপন্ন H2S কে জারিত করে সালফার উৎপন্ন করে, তাই H2S পাওয়া যায় না। এই কারণে H2S শুষ্ক করতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। H2S প্লাস H2SO4 বিক্রিয়াটা দেখিয়ে দেবে, এখান থেকে পাচ্ছি আমরা সালফার প্লাস SO2 প্লাস 2H2O। অন্যদিকে লঘু H2SO4 এর জারণ ক্ষমতা না থাকায় H2S প্রস্তুতিতে সহজেই লঘু H2SO4 ব্যবহার করা যায়। এরপর আছে লাইকার অ্যামোনিয়া কি। তো লাইকার অ্যামোনিয়া উত্তরটা লিখবে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। চাপ প্রয়োগে অ্যামোনিয়া গ্যাসকে জলে দ্রবীভূত করে এই সম্পৃক্ত দ্রবণটি প্রস্তুত করা হয়। লাইকার অ্যামোনিয়ায় 35% অ্যামোনিয়া থাকে, এটাই উত্তর। এরপর 4 থেকে 4টা নিচের বর্তনীর তুল্যরোধ কত, বর্তনীর মধ্য দিয়ে মোট তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। তো এখানে দেখো বর্তনীটা দেখতে পাচ্ছ, তুল্যরোধ আমাদের বের করতে বলেছে। তো দেখতেই পাচ্ছ এখানে R1 যেটা এটা আছে শ্রেণী সমবায়ে এবং R2 আর R3 সেটা আছে সমান্তরাল সমবায়ে। তাহলে তুল্যরোধ কত হবে, আমরা R1 প্লাস R2 প্যারালাল R3, অর্থাৎ একবার লিখে দাও উত্তরটা 7.2 ওহম, মানে 7.2 প্লাস 8 গুণিত 12 ভাজিত 8 যুক্ত 12, কারণ এটা সমান্তরাল আছে এই দুটো। তাহলে এটা করলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার পেয়ে যাবে 12 ওহম। ঠিক আছে, তুল্যরোধ আমরা পাবো 12 ওহম। এরপর কী চেয়েছে দেখো, বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা কত হবে। তো এখানে দেখো ভিটা লেখা আছে 6 ভোল্ট, যেখানে ব্যাটারিটা লাগানো আছে প্লাস মাইনাস, ওখানে দেখো 6 ভোল্ট আছে। তো ভিটা যদি 6 ভোল্ট হয়, আরটা যদি 12 ওহম হয়, তাহলে আমরা কি জানি ভি সমান IR। তাহলে এখান থেকে আমরা মোট তড়িৎ প্রবাহমাত্রা আইটা পেয়ে যাব, I সমান V/R, অর্থাৎ 6 ভাজিত 12 ওহম মানে হাফ মানে 0.5 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর অথবাটা, একটি 12 ভোল্ট টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পকে 12 ভোল্ট বিভব পার্থক্য উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে। ল্যাম্পের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। নির্ণয় করো ফিলামেন্টের রোধ, ল্যাম্পের ক্ষমতা আর 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি বিওটি এককে। তো 1 নম্বর আছে ফিলামেন্টের রোধ। তো ফিলামেন্টের রোধ R সমান আমরা কি জানি, R সমান ভি সমান যদি IR হয়, তাহলে R সমান V/I। তো ভিটা এখানে বলেছে দেখো 12 ভোল্ট, 12 ভোল্টের টাংস্টেন ফিলামেন্ট, তাহলে 12 ভোল্ট ডিভাইডেড বাই আরটা কত, ফিলামেন্টের রোধ R সমান V/I, আইটা কত 3 অ্যাম্পিয়ার বলেছে, তাহলে 12 ভাজিত 3 অ্যাম্পিয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি 4 ওহম, এটাই ফিলামেন্টের রোধ। এরপর জানতে চাইছে ল্যাম্পের ক্ষমতা। ল্যাম্পের ক্ষমতা আমরা জানি সূত্রটা P সমান IV, P সমান IV। তো I মানে 3 অ্যাম্পিয়ার আর V হচ্ছে 12 ভোল্ট, তো গুণ করলে আমরা পাচ্ছি 36, তো ল্যাম্পের ক্ষমতা হয়ে গেল 36 ওয়াট। এরপর উত্তর চেয়েছে 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি বিওটি এককে।
তো 5 ঘন্টা ব্যয়িত তড়িৎ শক্তি আমরা কি জানি ফর্মুলাটা P সমান WT। তো ডাব্লুটা কত 36 ওয়াট, তো 36 গুণিত কত আছে এখানে, সরি এটা হচ্ছে তড়িৎ শক্তি বলেছে, তার মানে ডাব্লু সমান পিটি, আমি ভুল বললাম, ডাব্লু সমান পিটি। তো পিটা হচ্ছে এখানে 36 ওয়াট আর টিটা হচ্ছে 5 ঘন্টা, তাহলে ডাব্লু সমান পিটি 36 গুণিত 5, তাহলে আমরা পেয়ে গেলাম 180 ওয়াট আওয়ার, কারণ আমরা ওয়াটটা আর সময়টা গুণ করলাম, তাহলে ওয়াট আওয়ার। তো এটাকে আমাদের বিওটি এককে করার জন্য কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তো বিওটি করার জন্য 1000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব মানে এত কিলোওয়াট আওয়ার, মানে 0.18 কিলোওয়াট আওয়ার, তার মানে হচ্ছে 0.18 বিওটি একক। এরপর 4-5টা তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। বাল্যচক্রে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের অভিমুখ একত্রে উল্টে দিলে চক্রের ঘূর্ণনের কী পরিবর্তন ঘটবে। তো ফার্স্ট লেঞ্জের সূত্রটা দেখে নাও, এটা তোমাদের আগের সেটটাতেও ছিল। তড়িৎচুম্বকীয় আবেশের ফলে বর্তনীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়। তো এটাই লেঞ্জের সূত্র লেখা হয়ে গেল। যেহেতু যদি এটা 2 নাম্বার থাকে তখন তোমাদের একটু ভালো করে লেখা উচিত। এরপর লিখবে এই বিবৃতিকে অন্তর্ভুক্ত করে তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রগুলি একত্রে নিম্নোক্ত গাণিতিক চেহারায় প্রকাশ করা যায়। এপসাইলন ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ফাই বাই ডেল্টা টি। এক্ষেত্রে মাইনাস চিহ্নটি আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশ করে। তো এই উত্তরটা লিখলে উত্তরটা আরও ভালো হয়। এরপর বাল্যচক্রে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের অভিমুখ একত্রে উল্টে দিলে চক্রের ঘূর্ণনের কোনোরূপ পরিবর্তন ঘটবে না। হয়ে গেল। এরপর চলো 4-6টা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধীকরণে নিচের বিষয়গুলি উল্লেখ করো। কি আছে, ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোডের সংঘটিত বিক্রিয়া। তো 1-1টা ক্যাথোড, ক্যাথোডে কাকে রাখবো, কপার রাখবো। অ্যানোডেও কপারটা থাকবে, অ্যানোডেও কপার থাকবে সিইউ। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কপার সালফেটের জলীয় দ্রবণ অর্থাৎ CuSO4 এটা নেব। এরপর বলছে ক্যাথোড আর অ্যানোডের সংঘটিত বিক্রিয়া। তো ক্যাথোডের সংঘটিত বিক্রিয়া কি হবে না, Cu2 প্লাস 2E, Cu2 প্লাস 2E, এখান থেকে পাবো Cu। অ্যানোডের সংঘটিত বিক্রিয়া হবে Cu মাইনাস 2E, এখান থেকে পাবো Cu2 প্লাস, বা এটাও তোমরা লিখতে পারো Cu তীরচিহ্ন দিয়ে Cu2 প্লাস 2E। হয়ে গেল। তো এটাই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ভালো থেকো, ধন্যবাদ।